আমাদের আজকের গল্পটা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে ব্যবহৃত ভূত প্রেত, তন্ত্রমন্ত্র বা কালো জাদু কোনো রকম সামাজিক বা ধর্মীয় অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। এগুলো শুধুমাত্র গল্পের প্লট তৈরির জন্য ব্যবহার হয়েছে। নমস্কার, আমি অরূপ। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে একটি হাড় হিম করা খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্প, ঝড় বৃষ্টির সেই রাতে। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, আকাশ গুহের লেখা ঝড় বৃষ্টির সেই রাতে। জলের আশায় চাতক পাখির মতন দাওয়ায় বসে থেকে থেকে শেষমেশ একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ে আফরোজা বিবি। মনে মনে গাল পাড়তে থাকে তার সতীন আয়েশা বিবি এবং তার নিজের এমন হতভাগ্য কপালকে। আফরোজা বিবি অত লেখাপড়া জানে না, কতক্ষণ সময় পেরিয়ে গেছে তাই তার হিসেবে নেই। তবে বহুক্ষণ হয়েছে আয়েশা বিবি জল আনতে গেছে স্কুলের মাঠের ওই সর্বসাধারণের ব্যবহারের টিউবওয়েল থেকে। 2 বালতি জল তুলতে শাড়ির আঁচল দিয়ে গলা বুকের ঘাম মুছে আফরোজা বিবি ঘরে ঢুকতে যাবে এমন সময় ঠং ঠং করে মাটিতে 2টো লোহার বালতি রাখার শব্দে চমকে পেছন ফিরল। আয়েশা বিবি এসে দাঁড়িয়েছে। উঠোনে রাখা বালতি 2টোর দিকে তাকিয়ে মাথা গরম হয়ে গেল আফরোজা বিবির। খপ করে দাওয়ায় বসে পড়ে বলল, আজকেও জল আনতে পারলি না মুখ পুড়ি? তোরে নিয়ে যে আমি কি করি? হাঁপাতে হাঁপাতে উঠোনের উপরে বসে পড়ে আয়েশা বিবি। কোনো রকমের শ্বাস টেনে টেনে বলল, আজকেও অনেক লম্বা লাইন পড়ে গিয়েছিল গো দিদি। আমার আগে আরো প্রায় 50 জন। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমার শরীরখান কেমন কেমন করছে। তোমায় বিকেলে এনে দেবো খন। মাথা ঝিমঝিম করে ওঠে আফরোজা বিবির। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়েছে। ধরা গলায় বলল, বিকেলে এনে দিবি তো রান্না চড়াবো কি করে? খাওয়ার জলও তো নেই, আর মুড়ি চিড়ে খেয়ে থাকতে পারছি না। কোন পাপ করেছি কে জানে, গোটা গায়ের উপর কি যে আল্লাহর গজব নেমে এলো কে জানে। আয়েশা বিবি বালতি 2টো রেখে হাঁপাতে হাঁপাতে দাওয়ায় উঠে বসে পড়ে মুখ মুছে বলল, কেবল এই গাই না গো দিদি। জল আনতে গিয়ে শুনলুম রাকিবের মা বলছে ওনার স্বামী নাকি 2 দিন আগে ভিনগা থেকে ফিরিছে। সব জায়গায় একই অবস্থা গো, বৃষ্টি হয় না, সব জায়গায় এমন মরুভূমির মতো শুকায় গিয়াছে গো দিদি। আফরোজা বিবি আর সহ্য করতে পারে না। ঘরের থেকে একটা খালি ঘটি নিয়ে দৌড়ে যায় ঘরের পেছনে। একটা হজ্জা মোজা ডোবা আছে, সেটায় হাঁটু অবধি কাপড় তুলে নেমে পড়ে। তারপর ঘটি চুবিয়ে জলটা মুখে ঢালতে যাবে এমন সময় খপ করে হাত চেপে ধরে আয়েশা বিবি। কি করছো কি দিদি? মাথা আউলে গেল নাকি তোমার? এই জল খেলে যে পেট খারাপ হয়ে মরবে। মরবো? তাই তো চাই আমি। আজরাইল তো চোখে দেখেও দেয় না আমারে। জল না খেতে পেলে এমনি তেষ্টায় ছাতি ফেটে মারা যাবো রে। আফরোজা বিবি কাঁদতে কাঁদতে ঘটি ছুঁড়ে ফেলে দেয় হাত থেকে। আয়েশা বিবি তাকে ধরে ঘরে নিয়ে আসে। তপ্ত সূর্যের নিচে ফেটে যাওয়া মাটির উপরে বসে থাকা এই 2 মহিলার করুণ ফরিয়াদ উপরওয়ালা কানে তোলেন না। বেলা বাড়ে, সূর্যের তেজ বাড়ে। প্রতিদিনের মতো আজও ঘরে 1 ফোঁটা খাওয়ার জল নেই। রান্নাঘরে শুকনো খাবার দাবার মজুদ আছে ঠিকই, কিন্তু কতদিন ওই খেয়ে চলে? 2 গাল মুড়ি চিবোলেও তো জল খাওয়ার প্রয়োজন পড়ে। এই অসহ্য গরমে মাথায় 2 মগ জল ঢালার জন্য তো জলের প্রয়োজন পড়ে। তাও গ্রামের মাঝে যে একটা পুকুর রয়েছে সেটাও অনেকটা শুকিয়ে গেছে। জলের জন্য এখন সর্বত্র প্রতিযোগিতা।
ওই পুকুর ঘাটেও সকাল থেকে সারা গ্রামের লোক এসে ভিড় করে থাকে। দেখে মনে হয় একদল কাদা খোঁচা কাদার মধ্যে নেমে লুটোপুটি করছে। ওই জলে স্নান করা যায় না, স্নান করে শান্তি হয় না। কাপড় কাচা, বাসন মাজা, শৌচকর্ম এগুলো পেছনের এই মজা ডোবার জল দিয়েই করতে হচ্ছে কয়েকদিন ধরে। ওই ডোবাতেও জলের টান পড়ল বলে। আষাঢ় মাস, তবু গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। তীব্র দাবদাহে জ্বলে পুড়ে মরছে মানুষ। তারপর হতভাগার হতভাগা এইসব দূর প্রান্তের গ্রামগুলি, যেখানে এক ফোঁটা জলের জন্য এত সংগ্রাম করতে হয়। আফরোজা বিবিদের এই গ্রামটা সব দিক থেকেই ছন্নছাড়া। না বৈদ্যুতিক আলো আছে ঠিক করে, না একটা ভালো চিকিৎসা কেন্দ্র আছে, না রাস্তাঘাট ভালো, না গ্রামের চারদিকে প্রচুর গাছপালা আছে যেমনটা গ্রামে থাকার কথা। গরমে অসহ্য দাবদাহ আর শীতের প্রবল শৈত্যপ্রবাহে ঠকঠকি লেগে যায়। গোটা গ্রামে এই প্রচণ্ড গরমে মাঠে ফসল শুকিয়ে গিয়েছে, পুকুরের জল শুকিয়ে মারা পড়ছে মাছেরা। প্রায় রোজই বয়স্ক মানুষদের মৃত্যুর খবর আসে আফরোজা বিবির কানে। এই তো পরশুদিন স্কুলের মাঠে জল আনতে গিয়ে আয়েশা বিবি খবর নিয়ে এলো হারুনের ঠাকুমা আর লতিফের দাদাজান একই দিনে মারা গিয়েছেন। আফরোজা বিবি আর আয়েশা বিবি দুই সতীন, জামালউদ্দিন শেখের দুই বউ। দুই পক্ষেরই কোনো বাচ্চা কাচ্চা নেই। আফরোজা বিবিকে প্রথম বিয়ে করেছিলেন জামালউদ্দিন। মাত্র 1 বছরের ব্যবধানে উচল ঘাটিতে বকরি ঈদের দাওয়াত খেতে গিয়ে আয়েশা বিবিকে মনে ধরে তার। তারপর বিয়ে করে নিয়ে এসেছিল তাকে। এমনিতে দুই সতীন মিলেমিশেই থাকে, তবে আফরোজা বিবির পায়ে সমস্যা আছে। ডান দিকের পাটা হাঁটু থেকে গোড়ালি অব্দি পঙ্গু, কোনো সাড় পায় না, এক পা লেংচে লেংচে হাঁটে। বিয়ের আগে অবশ্য এটা ছিল না। এক ভাদ্র মাসে বাপের বাড়ি যাওয়ার সময় গরুর গাড়ির ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়েছিল আফরোজা বিবি। রাস্তায় বাঁশবাগানে যেতে যেতে কি একটা দেখে গরুগুলো চিৎকার করে সামনের 2 পা উপরে তুলে দিয়েছিল, আর পেছনে বসে থাকা আফরোজা বিবি সমেত গোটা গাড়িটা উল্টে গিয়েছিল। সেই জিনিসপত্রের মধ্যে ছিল লোহা লক্করের কিছু যন্ত্রপাতি। তারই মধ্যে ভারী একটা মুষল পড়ে আফরোজা বিবির পাটা জনমের মতো গিয়েছে অকেজো হয়ে। সেই থেকে এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সে। প্রথম প্রথম আয়েশা বিবিকে প্রচণ্ড হিংসা করলেও এখন মন থেকে মেনে নিয়েছে আফরোজা। বুঝতে পারে এই এক পায়ে খোঁড়া বউকে দিয়ে সব সুখ মিটিয়ে নিতে পারছে না জামালউদ্দিন শেখ। তাই এখন আয়েশা বিবির সাথে ভালো ব্যবহারই করে সে। জামালউদ্দিন সাহেব আজ 2 সপ্তাহ হলো শহরে গিয়েছেন। তিনি শহরে একটা কলকারখানায় কাজ করেন। মাঝে মাঝেই এমন 2 স্ত্রীকে রেখে বেরিয়ে যান। টাকা পয়সা, চাল ডাল, জামা কাপড় সব দিয়ে যান। তবে এবারের গল্পটা আলাদা। হঠাৎই 1 সপ্তাহের মধ্যে এমন তীব্র গরম পড়েছে যে চারিদিকে চিত্র একেবারে বদলে গেছে। জামালউদ্দিন সাহেব নিজে কেমন আছেন কে জানে। 2 স্ত্রী সর্বদাই চিন্তায় মরে। রোজই ভাবেন আজ জামাল সাহেব ফিরে আসবেন, কিন্তু তিনি আসেন না। কবে আসবেন কে জানে। জল নেই, বৃষ্টি নেই, এক চিলতে শান্তির বাতাস নেই। সকালে রোদের তাপে বাইরে বেরোনো যায় না। রাতে গুমোট গরমে মাদুরের বিছানায় দাপিয়ে মরে 2 সতীন। সামান্য একটু জলের জন্য সংগ্রাম করতে হয় কত। আফরোজা বিবির পায়ে সমস্যা বলে রোজ আয়েশা বিবিকেই জল আনতে যেতে হয় স্কুলের মাঠে। ওখানে একখানা টিউবওয়েল রয়েছে, তাতেও জল নেওয়ার জন্য মৌমাছির চাকের মতো ভিড়। কোনোদিন জল পায়, কোনোদিন পায় না। এই যেমন আজকে 2 দিন ধরে ঠিক করে পানীয় জল পায়নি দুজনে। আফরোজা বিবি রান্না চড়াতে পারল না সেদিন। চুপচাপ ঘরে গিয়ে মাটির মেঝেতে আঁচল বিছিয়ে শুয়ে পড়ল। হাত পাখা নাড়তে নাড়তে চোখে ঘুম জড়িয়ে এলো তার। সব দুঃখের অবসান ঘুম। ঘুম সবকিছু ভুলিয়ে দেয়, তেষ্টা, দুঃখ, রাগ, অপমান সব।
অনেক বেলার দিকে ওদের নিকটতম প্রতিবেশিনী জামিলা বিবি এসে এক ঘটি জল দিয়ে যায় আয়েশা বিবির হাতে। জামিলা বিবি বলল, সকালে দেখলাম তুমি পানি না নিয়ে ফিরে এলে, এটুকু খাও এখন কেমন? তোমাকে দিয়েছি শুনলে আমার কর্তা আবার রাগ করবে, পরে মকা বুঝে আবার দিয়ে যাবক্ষণ পারলে। জলের ঘটিটা আয়েশা বিবি হাতে ধরিয়ে খানিক তার মুখের পানে চেয়ে থাকে জামিলা। তারপর তার থুতনিতে হাত বুলিয়ে বলল, আহারে, এইটুকু কচি মেয়ে, কি বা বয়স তোমার? বাপের ঘর ছেড়ে কোন ভাগাড়ে এসে পড়লে? হ্যাঁ, সবই নসিব, মেয়ে মানুষের নসিবই এমন। এই দেখো না, আমি কি আর আজ থেকে ওই সংসারের ঘানি টানছি? যাক, কথায় কথা বাড়ে বিবি, আমি চলি, খোদা হাফেজ। ঘরে শুয়ে শুয়ে সব কথাই কানে আসে আফরোজা বিবির। জামাল সাহেবের নতুন বউয়ের জন্য সবার কত দরদ, সবার মনে কত মায়া, অথচ আফরোজা বিবির খোঁজ খবর কেউ তেমন নেয় না। পাড়াপড়শিরাও তেমন গল্পগাছা করতে উৎসুক হয় না। তরুণী এবং সুন্দরী আয়েশা বিবি যেন সবার নয়নের মণি। বিরক্তি ভরে মুখ ফিরিয়ে শোয়ে আফরোজা বিবি। তখনই দরজার কাছে দাঁড়িয়ে আয়েশা বিবি ডাক পাড়ে, দিদি, ও দিদি, ওঠো, একটু পানি খেয়ে নাও। এইভাবে আর কতদিন চলবে গো দিদি? আল্লাহ কোন গুনার শাস্তি দিচ্ছে আমাদের। বৃষ্টির দেখা নাই, রোদে মাথা কান জিম জিম করে, আর পারি না, শরীরে আর দেয় না গো। আয়েশা বিবির ধরে যেন একটু প্রাণ এসেছে। তেনার যে কি খবর কে জানে, কবে আসবেন তাও তো বুঝতে পারছি না। তিনি থাকলে এমন বিপদের দিনে একটু ভরসা পেতাম জানিস। যদি মরেও যাই, অন্তত যেন যাওয়ার আগে মুখটা একটু দেখে গেলে রুহটা জান্নাত নসিব করতো। ওনারে কত দিন দেখি না দিদি, আল্লাহ ওনারে ভালো রাখুন। যে আনি উনি আসেন, উনি ভালো থাকুন। এতটা রাস্তা গেলাম শুধু শুধু, এলাম শুধু শুধু। বড় খিদা লাগছে গো দিদি, বাটিতে করে একটু মুড়ি দাও না গো। আয়েশা বিবি দীর্ঘশ্বাস ছাড়ে। আফরোজা বিবি উঠে গিয়ে রান্নাঘর থেকে এক বাটি মুড়ি নিজের জন্য আর এক বাটি আয়েশা বিবির জন্য নিয়ে আসে। দাওয়ায় দুই সতীন মিলে মুড়ি চিবোতে চিবোতে সামনে গ্রীষ্মের কাঠ ফাটা রোদে ঝলসে যাওয়া ফুটো ফাটা উঠোনের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে। আরও 5টা দিন কেটে যায় এইভাবে। মাঝখানে 2 দিন মাত্র জলের ব্যবস্থা করতে পেরেছিল আয়েশা বিবি। জলের ভান্ডার এবার টান পড়েছে। টিউবওয়েলে অনেকক্ষণ ধরে ঘটাং ঘটাং পাম্প করার পর সরু ধারায় জল পড়ে। বৃষ্টি হয় না বহুকাল। ভূগর্ভস্থ জলের স্তর কত নিচে যে নেমে গেছে কে জানে। হামিদাদের বাড়ির কুয়োতেও নাকি জল শুকিয়ে গেছে। বালতি ফেললে কাদা উঠে আসে। সেখানেও জল চাইতে গিয়ে হতাশ হয়ে ফিরে এসেছে আয়েশা বিবি। এই দুর্দিনে কেউ কাউকে এক ঘটি জল দিয়ে সাহায্য করবে না। এই 5টা দিন যে কিভাবে কেটেছে তা ওরা ভালোভাবেই জানে। এর মধ্যে একদিন আয়েশা বিবি আফরোজা বিবিকে ঘরে রেখে গরুর গাড়ি চেপে গিয়েছিল প্রায় 1 মাইল দূরের চাঁপাডাঙ্গায়। ও গ্রামের পানীয় জলের অভাব নেই। বড় বড় দিঘি, বড় বড় পুকুর, ঘরে একখানা চামড়ার থলে ছিল বহু পুরনো। সেটাকেই জলের ভিস্তির মতো ব্যবহার করে যতটুকু পেরেছে জল বয়ে এনেছে। ওদের ঘর থেকে বেশ কিছুটা দূরে রাস্তার উপরে একখানা বড় অশ্বত্থ গাছ। তার তলায় কয়েকদিন হলো একটা ফকির গোছের আতপাগলা ভিখারি এসে বাসা বেঁধেছে। সারাদিন কি সব উল্টোপাল্টা বিড়বিড় করে। গাছতলাতেই ঘুমায় রাতের বেলায়। রাস্তা দিয়ে যে যায় তার কাছে পয়সা চায়, জল চায়। এই অকালের দিনে তাকে 1 গাজলা জল দিয়ে মানবিকতা রক্ষা করার সাহস কেউ দেখায়নি।
আয়েশা বিবি বাড়ি ঢোকার মুখে তার হাতে টলটল করতে থাকা জলের ভিস্তিটা দেখেই সেই ভিখারিটা বলে উঠল, মা 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 একটু একটু পানি দে না মা, তেষ্টায় বুকটা ফেটে যায়, একটু একটু পানি দে। সবাই উপেক্ষা করতে পারলেও আয়েশা বিবি উপেক্ষা করতে পারল না বাপের বয়সী লোকটাকে। একটু জল না দিলে সত্যিই সে মারা যাবে। এই গায়ে সকলের মাথার উপর ছাদ আছে, অন্তত রোদ থেকে তো তারা সুরক্ষিত। এই মানুষটি তো সারাদিন রাস্তার উপরে বসে থাকেন, এই গরম ধুলো অসহ্য দাবদাহ সহ্য করতে হয় তাকে। আয়েশা বিবি দাঁড়িয়ে পড়ে গাছতলায়, ভিস্তির মুখ খুলে কিছুটা জল ঢেলে দেয় তার হাতে। আজলা ভরে সেই ফকির ঢকঢক করে কিছুটা জল খেল, তারপর বেশ তৃপ্তি হয়ে বলল, থাক থাক, আর লাগবে না মা, তোমরাও তো খাবে। আমি সবটা শেষ করে ফেললে কি করে হবে বলো? কতক্ষণ ধরে পানি চাইছি, এর ওর কাছে কেউ দেয়নি, তুমি দিলে মা, তুমি দিলে, মনে থাকবে আমার। যাও যাও, ঘরে ফিরে যাও, আল্লাহ তোমার হেফাজত করুক, যাও। আয়েশা বিবি অবশিষ্ট জলটুকু নিয়ে চলে আসে ঘরে। ওই জল দিয়ে চালিয়েছে 3 দিন। তেষ্টা পেলে কেবল ঠোঁট ভিজিয়েছে। কতদিন গ্লাস ভর্তি করে ঠান্ডা জল খায়নি সে। আহা, 1 গ্লাস ভর্তি ঠান্ডা কুয়োর তলার মিষ্টি পানীয় জল। অ্যালুমিনিয়ামের গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা, কলজে জুড়িয়ে গলা দিয়ে নামতে থাকা সেই জলের ধারা। মনটা হু হু করে উঠে আয়েশা বিবির। কবে পানি হবে আকাশ থেকে? 4র্থ দিনে ওইটুকু জলও ফুরিয়ে গেল। রাতের বেলায় ঘুম আসতে চায় না। মাটির মেঝেও রাতে এত তেতে থাকে যে তাপ ছাড়তে চায় না। সারা রাত ছটফট করে ভোর রাতের দিকে গায়ের কাপড় আলগা করে জানলার দিকে মুখ করে শোয়াতে একটু ঘুম এসেছিল আয়েশা বিবির, কিন্তু ঘুমটা দীর্ঘস্থায়ী হলো না, ভেঙে গেল তাড়াতাড়ি। ঘুম ভেঙে আয়েশা বিবি দেখল একটা অদ্ভুত দৃশ্য। ঘরের কোণে চৌকির নিচে রাখা ছিল জলের ভিস্তিটা। সেখানে উবু হয়ে বসে আছে আফরোজা বিবি। ঘুম চোখে আয়েশা বিবি জিজ্ঞেস করল, দিদি, ওখানে কি করতেছো তুমি? আফরোজা বিবি কোনো উত্তর দেয় না। আয়েশা বিবি কেবল শুনতে পায় ঢক ঢক চুকচুক করে জল খাওয়ার শব্দ। তাড়াতাড়ি উঠে বসে। সে ঠিক যা আশঙ্কা করেছিল তাই। আফরোজা বিবি সমস্ত ভিস্তিটা খালি করে ফেলেছে। তার সারা শরীর ভিজে, কেবল মুখেই ঢালেনি, গায়ে মাথাও ঢেলে ঠান্ডা হয়েছে, শান্ত হয়েছে। ব্যাপারটা বুঝেও কিছু বলতে পারল না আয়েশা বিবি। কি বা বলবে? তেষ্টা পেলে কারই বা মাথা ঠিক থাকে? তখন কে আর ভবিষ্যতের কথা চিন্তা করে? আফরোজা বিবি ভয়ে ভয়ে এবার সতীনের দিকে তাকায়। আয়েশা বিবি খুব কষ্ট করে মুখে একটা হাসি ফুটিয়ে বলল, খাও দিদি, খাও, খাওয়ার জন্যই তো এনেছি, খাও। এবারে শেষ ফোঁটাটুকু ছাড়ে না আফরোজা বিবি। তখন বাইরে ভোর হয়ে এসেছে। একটু পরেই নির্দয় সূর্য আকাশে উঠে তপ্ত করে দেবে চরাচর। বহুদিন নামাজ পড়েনি আয়েশা বিবি। আফরোজা বিবিও পড়েনি। কি মনে হতে মেঝে ত্যাগ করে উঠে বাইরে গেল আয়েশা বিবি। জল নেই তাই আজও করা যাবে না। আজও না করেই মনে মনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মাথায় কাপড় দিয়ে পশ্চিম দিকে বসে ফজরের নামাজ আদায় করতে বসল আফরোজা বিবি। আল্লাহর দরবারে পানি দেওয়ার জন্য নিজের অন্তরের সবটুকু দিয়ে আজ প্রার্থনা করবে আয়েশা বিবি।
সে চিরকাল আল্লাহকে মেনে এসেছে, কখনো আল্লাহর নাফরমানা হয়নি। হুজুর মুরব্বীরা ছোটবেলা থেকে যা যা শিখিয়েছে তা সবই একজন প্রকৃত ধার্মিক নারীর মতো পালন করেছে আয়েশা বিবি। আল্লাহ তাআলা কি তার কথা শুনবে না? ফিরিয়ে দেবেন তার ফরিয়াদ? হতেই পারে না। নামাজের শেষ রাকাত শেষ করে সিজদা করে যখন সে উঠে দাঁড়ালো, দরজায় ততক্ষণে এসে দাঁড়িয়েছে তার সতীন। মুখোমুখি হতেই একটা তাচ্ছিল্যের হাসি হেসে আফরোজা বিবি বলল, আরো 4 ওয়াক্ত নামাজ আদায় করলেও আল্লাহ তোর ফরিয়াদ শুনবে না রে। আল্লাহ কালা হয়ে গেছে। আমাদের মতো পাপি তাপিদের কথা তার কানে ঢোকে না। শুনবে না সে ফরিয়াদ, পানিও নামবে না। আমরা সবাই জন্তু জানোয়ারের মতন ছটফট করতে করতে মারা যাবো রে আয়েশা। আয়েশা বিবি ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, আল্লাহ ফরিয়াদ না শুনলে আমাদের ফরিয়াদ কে শুনবে গো দিদি? হঠাৎ করেই আফরোজা বিবির মুখের ভাবভঙ্গি কেমন যেন পাল্টে গেল। কি একটা যেন মনে পড়ে গেছে এমন মুখ করে, চোখ বড় বড় করে সে বলল, আল্লাহ যখন ফরিয়াদ না শোনে তখন আমাদের অন্য কারোর কাছে ফরিয়াদ করতে হয়। আল্লাহ না শুনলেও সে ঠিকই শুনবে। ও কি কথা দিদি? এসব কথা মুখে আনাও যে পাপ। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আল্লাহ আমাদের দোয়া দরুদ কিছুই শুনতে পাচ্ছে না। আমাদের এখন উচিত অন্য ফিরকি খোঁজা। শোন আয়েশা, যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন হাতের কাছে যা পাওয়া যায় তাই আঁকড়ে ধরতে চায় মানুষ। নদীর পানিতে ভেসে যাওয়া পিঁপড়া যেমন খড় বিছালি যা পায় তাই আঁকড়ে ধরে, আমাদেরও এখন তেমন কিছুই করতে হবে, বুঝলি? সতীনের মুখের দিকে তাকিয়ে বড় ভয় হয় আয়েশার। তোরে একটা কাজে পাঠাবো। একটা না, অনেকগুলো কাজ। আয়েশা বিবি কি একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, আফরোজা তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। চুপ, এখন সওয়াল জবাবের সময় না। এই টাকাগুলো নে, মুড়ি সিরে যা খাবি খেয়ে বেরিয়ে পড় এখনই। চাপাডাঙ্গার হাটে চলে যা, যে কোনো জ্যান্ত মাছ নিয়ে আয় অল্প করে, বুঝলি? আর ওই হিঁদুতে যে দশকর্মা দোকান, ওখান থেকে একটু কালো সর্ষে আর তেল সিঁদুর কিনবি। ফিরে আসার সময় আরো একটা কাজ করতে হবে। এদিকে সরে আয়, ভালো করে শোন। আমাদের গ্রামের চারদিকে সীমানায় যাবি, বুঝলি? রোদে যত কষ্টই হোক যাবি। 4 সীমানা থেকে এক তলা করে মাটি 4টে আলাদা কাপড়ে জড়ায় নিয়ে আসবি। বাস, এই হলো তোর কাজ। এই শেষের কাজটা কিন্তু আসল কাজ। 4 সীমানা থেকে এক তলা করে মাটি 4টে আলাদা কাপড়ে জড়ায় নিয়ে আসবি। ব্যাস, এই হলো তোর কাজ। এই শেষের কাজটা কিন্তু আসল কাজ। 4 সীমানার মাটি চাই, মনে থাকে যেন। সতীনের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না আয়েশা। তার কি হঠাৎ করে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? করুণ কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু এগুলা দিয়ে কি হবে গো দিদি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। চুপ কর তো মুখপুরি, তোরে বললাম না এখন এত কিছু জিজ্ঞেস করবি না। নিয়ে আয় জিনিসগুলো, তারপর সব বলবো। পানির কষ্ট, গরমের কষ্ট সব দূর হয়ে যাবে। দেখ না কি হয়। আফরোজা বিবির মুখে সেই শয়তানি হাসিটা আবার ফিরে এলো। আয়েশা বিবি আর কোনো প্রশ্ন করতে পারল না তাকে। ওর ভাবগতিক সুবিধের ঠেকছে না, কিন্তু কিছু জিজ্ঞেস করতেও পারছে না। টাকাগুলো নিয়ে কিছু না খেয়েই পথে বেরিয়ে পড়ল আয়েশা বিবি। কিছু খেতে তার ইচ্ছা করছে না, কারণ খেলেই তো তেষ্টা পাবে। ঘরে এক ফোঁটা জল নেই। এত সকালেই বাইরে চড়া রোদ উঠেছে। গ্রামের বড় রাস্তার মুখে এসে গরুর গাড়িতে উঠল আয়েশা বিবি। রাস্তার লোক নেই, জনশূন্য পথঘাট। গবাদি পশুরাও চড়ে বেড়াচ্ছে না এত রোদের তাপ। ছইয়ের মধ্যে বসে থাকা আয়েশা বিবি ভেবে পেল না
যে জিনিসগুলো আনতে তাকে পাঠানো হলো সেগুলো দিয়ে জলের কষ্ট কি করে দূর হবে। সব জিনিসগুলো ঠিকঠাকভাবে জোগাড় করে আফরোজা বিবির হাতে তুলে দিতে দিতে অনেক বেলা গড়িয়ে গেল। সূর্য পশ্চিম আকাশে ঢলার সময় তখন। আজ বেশ কিছুদিন পরে আবার জামিলা বিবি এসে এক ঘটি জল দিয়ে গেছে আফরোজা বিবির ঘরে। আয়েশা বিবিকে দেখতে না পেয়ে বেশিক্ষণ অবশ্য দাঁড়ালো না। আফরোজা বিবির সাথে তার ঠিক জমে না, তাই তার হাতে ঘটিটা ধরিয়ে চলে এসেছে। ক্লান্ত আয়েশা বিবি আসার সঙ্গে সঙ্গে খুশিতে ডগমগ হয়ে তার হাত থেকে চটের থলিটা নিয়ে নিল আফরোজা। তারপর ঘটিতে সামান্য যেটুকু জল ছিল সেটুকু এগিয়ে দিয়ে বলল, হেনে পানি খা, জামিলা দিয়ে গেছে। এতটা রাস্তা ধকল সই এসেছিস, একটু জিরো। ঘটির জলটা শেষ করে দাওয়ায় বসে পড়ে আয়েশা বিবি। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, এখনো বললে না তো, ওগুলা দিয়ে কি করবে তুমি? সবুর কর, সবুর কর, সন্ধ্যাটা নামতে দে, সব দেখতে পাবি। আর হ্যাঁ, আজ থেকে কিন্তু নামাজ পড়া বন্ধ। আর কখনো নামাজ পড়বি না ঘরের মধ্যে, এই বাড়ির চৌহদ্দির মধ্যেই পড়বি না, বুঝলি? পরে সব বুঝিয়ে বলবো। আয়েশা বিবির আর অবাক লাগে না। সে ততক্ষণে বুঝতে পেরেছে তার সতীন কিছু একটা ভুলভাল করার চেষ্টায় আছে। সেটা কি দেখার জন্য তোয়াত করে চলতে হবে ওকে, চুপচাপ থাকতে হবে। তাই সে কিছুই বলল না, চুপ করে যায়। দেখাই যাক না সন্ধে হলে কি হয়। দাবদাহ অপরণ্যের তেজ নিভে গিয়ে সন্ধ্যের আধার নামে। বাতাসে দখল করে থাকে গুমোট ভ্যাপসা গরম। চৌকিতে শুয়ে হাত পাখা নাড়তে নাড়তে উদাস দৃষ্টিতে মাথার কাছের জানলাটার বাইরের দিকে টগর ফুল গাছের শুকিয়ে যাওয়া পাতাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আয়েশা বিবি। তাকিয়ে তাকিয়ে কতই না আকাশ পাতাল ভেবে চলেছিল। ঘর অন্ধকার। হঠাৎ করে দরজার কাছে একখানা লম্ফ হাতে সতীনকে ডাক দেয় আফরোজা বিবি। আয়শা, এই আয়শা, এই আয়শা, পড়ে পড়ে ঘুমাস না, ওঠ, কাজ আছে। বিছানায় উঠে বসে আয়েশা বিবি জিজ্ঞেস করল, কি কাজ? আফরোজা বিবি ঘরে ঢুকে এসে আয়েশা বিবির হাত ধরে টান দেয়। তার প্রশ্নের কোনো সরাসরি জবাব না দিয়ে শুধু মুখে বলল, আয় আমার সাথে। দাওয়ার ঠিক উল্টো দিকেই রান্নাঘর। আফরোজা বিবি বেড়ার দরজা খুলে রান্নাঘরের ভেতরে ঢুকে যায়। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে ইশারায় বসতে বলে মেঝেতে আয়েশা বিবিকে। হতভম্ব সে, বুঝতে পারছে না আফরোজা বিবি ঠিক কি করতে চাইছে। আফরোজা বিবি খুঁড়ো পাটা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাটির উনুনের পাশ থেকে পাথরের মতো ভীষণ ভারী মশলা বাটা শিলটা তুলে নিয়ে এসে আয়েশা বিবির সামনে রেখে হাঁটু গেড়ে বসল। আয়েশা বিবি অবাক হয়ে সতীনের দিকে চেয়ে জিজ্ঞেস করল, এটা দিয়ে কি হবে গো দিদি? এটা দিয়েই যত কাজ হবে। দাঁড়া, জিনিসগুলো সব গুছায় নিয়ে আসি। আফরোজা বিবির কথাবার্তায় আজ কেমন যেন হেয়ালি খেলা করছে। আয়েশা বিবি চুপচাপ দেখতে থাকে। তার সতীন সকালে তার এনে দেওয়া জ্যান্ত মাছগুলোকে যে হাঁড়ির মধ্যে জিয়ে রেখেছিল, সেই হাঁড়িটা যে থলেতে করে গ্রামের চার সীমানা থেকে মাটি, তেল, সিঁদুর এইসব নিয়ে এসেছিল, সেই থলেটা, এগুলো সব নিয়ে এসে রাখল শিলের কাছে। তারপর বসে পড়ে খুব চাপা গলায় ফিসফিস করে বলল, যখন উপরওয়ালার কাছে বারবার হাজারবার চেয়েও কিছু পাওয়া যায় না, তখন উপরওয়ালার উপর ভরসার ছাড়তে হয়। তখন আমাদের ভরসা করতে হয় এমন কারোর উপর যে আমাদের হতাশ করবে না। তার কাছ থেকে কিছু পেতে গেলে অত দোয়া ইবাদত করতে হয় না, অল্পেই সে খুশি হয়। তা
তবে হ্যাঁ, দু নৌকায় তো একসাথে পা দিয়ে চলা যায় না, তাই এদের মদত চাইলে প্রথম জনের মানে উপরওয়ালার হাত ছেড়ে দিতে হয়, বুঝলি? এই জন্যই সকালে তোকে দোয়া দরুদ নামাজ এসব পড়তে বারণ করলাম। আপাতত এখন বন্ধই রাখবি। আমি তো কিছুই বুঝলাম না দিদি। আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কে ভরসা আছে গো? আছে আছে, তারে ডাকলেই সে আসবে। কে আসবে? ভয়ে মুখ শুকিয়ে যায় আয়েশা বিবির। অন্ধকার রান্নাঘরে এক চিলতে লম্ফুর কাঁপা কাঁপা আলোতে আফরোজা বিবির মুখখানা কেমন যেন রহস্যময় ও ভৌতিক দেখাচ্ছে। ও আবার প্রশ্ন করল, কে আসবে গো দিদি? আফরোজার চোখ বড় বড় করে ধীর স্থির স্বরে বলল, পানি বিবি আসবে, ডাকলেই সে আসবে। সে পানি নিয়ে আসবে, বৃষ্টি নিয়ে আসবে গোটা গ্রামে। আফরোজা বিবির চোখ দুটো লোভে চকচক করে উঠল। সে আবার বলতে শুরু করল, শোন, আমার আব্বার মামা বাড়ি ছিল করিমপুর। আব্বার মামি মানে আম্মির মামি শাশুড়ি আমারে খুব ভালোবাসতো। সেই নানি জানের আব্বা ওই এলাকার অনেক বড় কালো জাদুকর ছিল। নিজের মেয়েরেও অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে সে। আমার বিয়ে হয়ে আসার আগে একটা গোপন বিদ্যে শিখিয়েছিল, একটা সহজ অথচ ভয়ঙ্কর কালা জাদুর বিদ্যে, যা দিয়ে অসম্ভবরে সম্ভব করা যায়। হ্যাঁ, তুমি তুমি কালা জাদু করবে শেষমেশ দিদি? তুমি জানো না ইসলামে সব হারাম? মুহূর্তে মুখখানা কঠিন হয়ে যায় আফরোজা বিবির। শোন, এখন জীবন মরণের কিনারে দাঁড়িয়ে আছি আমরা। উপরওয়ালা আমাদের থেকে মুখ ফিরিয়েছে। এখন আমাদের শেষ সম্বল এই কালা জাদু। তেষ্টায় বুক ফেটে যখন মরে যাবি, তখন আফসোস করবি যে জীবনের শেষ দিন অবধি আল্লাহ তোর ফরিয়াদ শোনেনি। চুপচাপ আমি যা বলছি তাই শোন। আমি যা করছি তাতে বাধা দিস না। এতে তোর ভালো, আমার ভালো, গোটা গ্রামের ভালো। শোন, ওই নানি জান আমায় বিদ্যে শেখানোর আগে বলেছিল, আপরু, দিন দুনিয়ার যা অবস্থা হইতাছে, মানুষ যেভাবে গাছপালা কাটতাছে, এত শহর করতাছে, বৃষ্টি নামা বন্ধ হইয়া যাইব, আল্লাহর গজব নামবো জমিনের উপর। তখন এই বিদ্যা তোর কাজে লাগবো। ভালো করে শিখা রাখ। নানি জানের শেখানো সেই বিদ্যা আমার আজও মনে আছে। পানি বিবিরে নামানোর বিদ্যে। পানি বিবির অনেক ক্ষমতা। সে বৃষ্টি নামাতে পারে, কিন্তু একটা ছোট এলাকায়। গরমে যখন জমিন ফাইটা যায়, গাছপালা শুকায় যায়, নদী নালা বুইজা আসে, তখন পানি বিবিরে ডাকলে সে টানা 3 দিনে লাগাতার বৃষ্টি নামায়। কিন্তু এমনি এমনি সে সব করে না। সে তো আর আল্লাহ তাআলা নয় যে মানুষের দোয়া ইবাদতে খুশি হয়ে বিনিময়ে কিছুই না নিয়ে এসব করবে। তার বলি লাগবে, বলি। চমকে উঠে আয়েশা বিবি। বলি লাগবে মানে? হ্যাঁ, আমি তো হুজুর মুরব্বিদের মুখে শুনছি এসব জিন পরিদের জন্য দেওয়া হয়। এই পানি বিবি কি কোনো জিন নাকি? হতে পারে, হতে পারে। আমি ঠিক জানি না পানি বিবি কি। সেই নানি জানো বলতে পারেনি ঠিক, তবে বলেছিল খুব ভয়ানক কিছু একটা। তার অনেক শক্তি আর খুব নিষ্ঠুর। হয়তো পানি বিবি কোনো জিন বা পরী, কিংবা কোনো প্রাচীন অপদেবী। 3 দিনে বৃষ্টি নামানোর জন্য 3টে বলি লাগে পানি বিবির। প্রথম দিনে একটা পাখি, দ্বিতীয় দিনে একটা জানোয়ার, আর তৃতীয় দিনে। বলো দিদি, থামলে কেন? বলো, তৃতীয় দিনে কি লাগে? মানুষ। জ্যান্ত একটা মানুষ লাগে। তুমি মানুষ খুন করবে শেষমেশ দিদি? না, আমি খুন করব না। পানি বিবি নিজেই তার বলি নেয়। আমাদের এতে কোনো হাত নাই।
তবে ওরে যখন ডাকা হবে তখন ও বলি ঠিকই নেবে। আর বলি নিতে না পারলে যে ডাকবে সেই জাদুকরেরই বলি নেবে। কি দরকার, হ্যাঁ কি দরকার দিদি এসব করার? শেষমেশ কারোর কোনো ক্ষতি হয়ে গেলে তখন কি হবে? কি দরকার এসব? আয়শা, তুই বুঝছিস না, একটা মানুষ মরলে ওই একজনের জন্য যদি গোটা গ্রাম বেঁচে যায় তাহলে তো জায়েজ, এতে ভুল কিছু নাই। ওই একজন না মরলে আমরা সবাই মরবো আয়শা, পানি না পায়া মরবো, গরমে ছটফটায় মরবো। কিন্তু পানি বেবি বলি নেবে কিভাবে? পানি বেবিরে ডেকে আনার পর সে সারা গ্রাম ঘুরে বেড়াবে। অনেকে তাকে দেখতে পাবে, আবার কেউ পাবে না। 3টে বলি সারা সে অন্য কারোর ক্ষতি করবে না। 3 দিনের দিন রাতে এই গ্রামেরই কোনো একজন মানুষকে বলি নেবে। সে যে কে সেটা তো আমি জানি না, আমি বলতে পারবো না। তবে কারুরে যদি না পায় তবে নিয়ম অনুযায়ী যেমনটা বললাম, জাদুকর মানে এখানে আমারই জানটা খোয়াতে হবে। না দিদি, না, এ হতে পারে না। তুমি কেন এত বড় ঝুঁকি নিচ্ছ নিজের জানের? ম্লান হাসি খেলে যায় আফরোজার মুখে। ওই যে তোরে বললাম, একজনের জন্য যদি গ্রামটা বেঁচে যায়, সেই একজন যদি আমিও হই তাই সই। নে এখন চুপ কর, দেখে যা আমি কি করি। আয়েশা বিবিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঝটপট নিজের কাজ শুরু করে দেয় আফরোজা বিবি। লম্ফুর কাঁপা কাঁপা আলোয় রান্নাঘরের মধ্যে রচিত এক অন্য রকমের মায়াবী পরিবেশ। সিঁদুরের কৌটায় সর্ষের তেল ঢেলে ভালো করে গুলে নেয় আফরোজা। তারপর মশলা বাটা শিলের ওপর সেই গোটা সিঁদুর দিয়ে একটা অদ্ভুত নকশা আঁকলো ডান হাতের কোড়ে আঙুল দিয়ে। প্রথমে একটা লম্বালম্বি চোখ আঁকে, সেই চোখের উপর দিয়ে এঁকে দেয় একখানা উল্টোনো ত্রিভুজ। ত্রিভুজের 3 বাহুতে গোলা সিঁদুর দিয়ে 3টে করে দাগ কেটে দেওয়া হয়। এমন অদ্ভুত নকশা বাপের জন্মেও কখনো দেখেনি আয়েশা বিবি। তারপর এই গোটা চিত্রটাকে একটা চৌকো বর্গক্ষেত্র দিয়ে ঘিরে দেয়। তারপর যে হাঁড়িতে মাছগুলো জিওনো ছিল সেই হাঁড়ির ভেতরে খপ করে হাত ঢুকিয়ে একটা একটা করে বের করে আনে 3টে মাছ। সামনেই ছিল আঁশবটি। মাছ 3টের মাথা চেপে ধরে ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে ফেলল। ত্রিভুজের 3টে বাহুতে 3টে মাছের কাটা মাথা রাখে, আর ওই সিঁদুর দিয়ে আঁকা চোখের ঠিক মাঝখানে পুরু করে ঢেলে দেয় সর্ষে। আয়েশা বিবি হতভম্ব হয়ে দেখে যাচ্ছে এসব কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই জানে না। কিন্তু তার মন বলছে গোটা পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আসছে ধীরে ধীরে। রান্নাঘরের ভেতরটা কেমন যেন ছোট হয়ে যাচ্ছে, যেন বাতাসে পাওয়া যাচ্ছে কারণ নিঃশ্বাসের শব্দ। গোটা ব্যাপারটার মধ্যে কি যেন একটা অশুভ, কি যেন একটা অমঙ্গল সূচক বার্তা। চোখে দেখা না গেলেও অনুভব করা যায় ভালো মতন। গ্রামের 4 সীমানা থেকে নিয়ে আসা মাটির পুঁটলিগুলো এক এক করে খুলে ফেলল আফরোজা বিবি। তারপর সেই সিঁদুর দিয়ে আঁকা বর্গক্ষেত্রটা 4 কোণে একটা একটা করে মাটির স্তূপ বানিয়ে দিল। তারপর ফিস ফিস করে বলল, এই শিলটার উপরে পানি বিবির নকশা আঁকলাম, আর এই মাটির ঢেলাগুলা আমাদের গ্রামের সীমানা, বুঝলি? এই ক্ষেত্রটার মধ্যেই বৃষ্টি হবে, মানে আমাদের গ্রামের চৌহদ্দির মধ্যে পানি বিবিরে সেটা চিনিয়ে দিতে হয়। তারপর আফরোজা বিবি 2টো হাতকে সামনে এনে কাটাকুটির ভঙ্গিতে তর্জনী দুটোকে শিলের উপরে রাখল।
তারপর সুর করে অদ্ভুত একটা কবিতা বলল। সারা শরীর দুলে দুলে উঠল আফরোজা বিবির। জমিন ফাটে বুক ফাটে পানি শুকায় যায়, সুলাইমানের দোহাই লাগে পানি বিবি আয়। জমিন ফাটে বুক ফাটে পানি শুকায় যায়, সুলাইমানের দোহাই লাগে পানি বিবি আয়। আফরোজা বিবি এই 3 বার আয় বলার সাথে সাথে অবাক হয়ে প্রচন্ড আতঙ্কের সঙ্গে আয়েশা বিবি দেখল মাটিতে রাখা মশলা বাটা শিলটা এতক্ষণ শুকনো খটখটে ছিল। কোথা থেকে তার মধ্যে জমা হতে শুরু করেছে বিন্দু বিন্দু জল। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। গোটা শিলটা মানুষের শরীর যেভাবে ঘামে ভিজে যায় সেভাবে ভিজে যেতে লাগলো। তারপর হঠাৎ করে শিলটা দুবার খটখট করে নড়ে উঠল, যেন মাটির ভেতর থেকে হাত ঢুকিয়ে কেউ তাকে নাড়াচ্ছে। আতঙ্কে দুপা পেছনে সরে গেল আয়েশা বিবি, কিন্তু মুখ দিয়ে টু শব্দটি বের করল না। আফরোজা বিবি চোখ খুলল। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল সে। মাটিতে শুয়ে পড়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। প্রবল বিকট পৈশাচিক হাসি হেসে বলল, পানি বিবি আসছে, পানি বিবি আসছে। সেদিন রাতে বিছানায় শুয়ে মেঘের বজ্র নির্ভর শুনতে পেল আয়েশা বিবি। তার মনের মধ্যে একই সঙ্গে এক অজানা আতঙ্ক এবং আনন্দের ঢেউ উঠল। এতদিন পরে বৃষ্টি আসার আনন্দ আর আতঙ্ক সেই নাম না জানা সত্তার, সেই প্রাচীন অপদেবীর। শেষ রাতের দিকে আকাশ ফুঁড়ে বৃষ্টি নামল। বৃষ্টির শব্দ শুনে মাথার কাছে জানলা খুলে দিল আয়েশা বিবি। আফরোজা বিবির মুখে হাসি আর ধরল না। নিজের কৃতিত্বে সে নিজেই গর্বিনী। কিরে, বিশ্বাস হলো তো? কতগুলো দিন পর একটু বৃষ্টির দেখা পেলাম বলতো। এসব আগে করলেই হতো, কেন যে মিশি মিশি এতদিন কষ্ট করতে গেলাম। আয়েশার কেমন যেন বিশ্বাস হতে চায় না এসব সত্যি না মিথ্যে মায়া জাদু। সত্যি কি সেই প্রাচীন অপদেবী এসেছে বৃষ্টি নিয়ে? আয়েশা বিবি হঠাৎ বিছানায় উঠে বসে। তখনও ভোর হতে খানিকটা বাকি। এতদিনের দাবদাহে তার তপ্ত শরীর ছোঁয়া পেতে চায় বৃষ্টির জলের। আনন্দে সতীনকে বলল, ও দিদি, দিদি গো, চলো না বাইরে একটু ভিজে আসি উঠোনে দাঁড়িয়ে। খপ করে হাত চেপে ধরে আফরোজা। মুখের অভিব্যক্তি মুহূর্তে পাল্টে যায়। কাষ্ঠ গলায় বলল, না। কেন যাব না? কেন, কি হলো? আরে এতদিন পর বৃষ্টি নেমেছে যে। তোরে বারণ করেছি, যাবি না। যাবি না মানে যাবি না, না ফরমানি করিস না। সকাল হলে যত ইচ্ছে ভিজিস, উঠোনে শুয়ে থাকিস, কিচ্ছু বলবো না। কিন্তু এখন রাতের বেলায় যাস না। দেখ, এই অপদেবীর স্বভাব চরিত্র সম্বন্ধে আমি কিন্তু তেমন কিছুই জানি না। নানি জান যেটুকু বলেছিল সেইটুকুই। কখন কি একটা বিপদ হয়ে যাবে। সতীনের সাবধান বাণী শুনে আবার সেই আগের ভয়টা ফিরে আসে আয়েশা বিবির মনে। দিদি, তবে কি যে এসেছে সে ওই রান্নাঘরেই রয়েছে, ওই শিলটার আশেপাশে? জানি না, তাও ঠিক করে জানি না। কিন্তু এখন এই 3 দিন রাতের বেলায় দরকার ছাড়া বেরোস না। পানি বিবিরে দেখতে পাওয়াটা খুব একটা সুখের হবে না। আর তো কিছুক্ষণের ব্যাপার।
সকাল হয়েই যাবে। আয়েশা বিবি উঠে বাইরে যেতে গিয়েও আবার চৌকিতে শুয়ে পড়ে। কান খাড়া হয়ে থাকে রান্নাঘরের দিকে। সেখানেই রাখা রয়েছে শিলটা। গা ভার হয়ে আসে। বুকের উপর পাথর সমান চাপ অনুভব করে আয়েশা বিবি। সারা রাত ঠিক করে ঘুমোতে পারে না। কেমন একটা অদ্ভুত অস্বস্তি ছেঁকে ধরছে তাকে। বৃষ্টি নেমে হাওয়া ঠান্ডা হয়ে গেলেও আয়েশা বিবির যেন চোখে ঠিক ঘুম নামল না। ভোর হতে অবশ্য সেই ভাবটা মন থেকে দূর হয়ে গেল। বেরিয়ে দেখে উঠোনে জল জমেছে। বৃষ্টি তখনও পড়ে চলেছে অঝরে। বদ্ধ রান্নাঘরটার দিকে একবার তাকিয়ে উঠোনে নেমে আসে আয়েশা বিবি। তপ্ত দেহে জলের ফোঁটা পড়তেই ধুয়ে যায় সব ভয়, শোক, তাপ। আনন্দ, কেবলই অনাবিল আনন্দ। সেই ছোটবেলায় চাচাতো দিদির সঙ্গে ঝড় হলে আম কুড়োনো বকুল গাছের তলায় দাঁড়িয়ে বৃষ্টি নামার অপেক্ষা করা, টিনের চালের ঘরে শুয়ে ঝড়ের শব্দ শোনা, বৃষ্টিতে ভেজা সব স্মৃতিগুলো মনে পড়ে যায় তার। ছোট বালিকার মতোই আনন্দে ভেসে যায় আয়েশা বিবি। দাওয়া এসে দাঁড়ায় আফরোজা বিবি। তার ঠোঁটের কোণায় মুচকি হাসি। সারাদিন উঠোনে বালতি পেতে রেখে জল ধরেছে দুই সতিনে মিলে। আজ প্রাণ ভরে ঠান্ডা জল পান করেছে তারা। বৃষ্টির জল। এত জোরে বৃষ্টি হচ্ছে যে বালতি পাতার কিছুক্ষণের মধ্যেই ভরে উঠছে। আকাশ কালো, কেবলই মেঘের গুম গুম শব্দ। কে বিশ্বাস করবে এই দুদিন আগেও মাটি ফাটা রোদে সব জ্বলে যাচ্ছিল। আজ বহুদিন পরে রান্নায় বসেছে। আয়েশা বিবি রান্নাঘরে যায়নি। কি এক সহজাত ভয়ে বা আতঙ্কেই হোক না কেন, রান্নাঘরটাকে এখন এড়িয়ে চলছে সে। আফরোজা বিবি অবশ্য তাকে যেতে বারণ করেছে ওখানে। সে নিজেই আজ রান্না করেছে। এতদিন ধরে গরমে প্রায় শুকিয়ে পচতে বসা সবজিগুলোর গতি হয়েছে। গরম ধোঁয়া ওঠা ভাত, পটলের তরকারি, ডাল আর কালকে রাতে বেঁচে যাওয়া জিওল মাছের ভাজা দিয়ে পরম তৃপ্তি ভরে ভাত খেয়েছে দুই সতিনে। রাতে চালে ডালে খিচুড়ি। তবে সন্ধ্যের রাতের মধ্যেই আফরোজা বিবি খিচুড়ি রান্না করে হাঁড়ি ধরে নিয়ে এসেছে বড় ঘরে। কারণ সন্ধ্যের পরে রান্নাঘরে যাওয়া বারণ। এমন আরামের রাতে জেগে থাকার কোনো মানেই হয় না। তড়িঘড়ি খাওয়া দাওয়া করে দুই সতিন শুয়ে পড়ল। আফরোজা বিবি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, কিন্তু অনেক রাত অব্দি উসখুস করেও আয়েশা বিবির ঘুম আসে না। আবার সেই অজানা অস্বস্তি, সেই একটা চাপা আতঙ্ক, যেন এই এক কামরার বাড়িটাতে তারা দুইজন মহিলা ছাড়া আরো একজন আছে। সে রয়েছে রান্নাঘরে। অন্য জগতের কোনো এক সত্তার উপস্থিতি গোটা বাড়ির পরিবেশটাকে ভারী করে তুলেছে। সকালবেলায় উঠোনে নেমে আসে আয়েশা বিবি। বুঝেছিল বাড়ির মধ্যেই এই গুমুট ভাবটা। বাড়ির বাইরে গেলে খোলা প্রকৃতিতে সেটা নেই। প্রায় মধ্যরাত তখন। হঠাৎ করে আয়েশা বিবির বাইরে যাওয়ার প্রয়োজন অনুভব হলো। বাইরে না গিয়ে উপায় নেই। প্রস্রাবখানা উঠোনের পশ্চিম কোণে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। লম্ফ নিয়ে গেলেও ভিজে যাবে। রাত এখনো অনেক বাকি। চেপে শুয়ে থাকতেও পারবে না আয়েশা বিবি। অনেক অনিচ্ছা সত্ত্বেও চৌকি থেকে নামলো সে। একবার ভাবলো আফরোজা বিবিকে ডাকে। গায়ে হাত দিয়ে দুবার ডাকলো, কিন্তু সে তখন গভীর ঘুমের রাজ্যে। মানুষটা কতদিন পরে একটু ঘুমিয়েছে। তাকে আর বিরক্ত করতে ইচ্ছা হলো না আয়েশা বিবির। বিছানা থেকে নেমে মাথায় কাপড় দিয়ে দরজার কাছে এগিয়ে এলো সে। মনে মনে ভাবল, এইখান থেকে এইটুকু তো। বড় বড় পায়ে দোয়া দরুদ পড়তে পড়তে কাজ ছেড়ে বিছানায় সে ঘুমিয়ে পড়বে।
পরক্ষণে জিভ কাটল। এই বাড়িতে আল্লাহর জিকির করা তো বারণ, তাহলে বৃষ্টি থেমে যাবে, এখন উপায়? বুকের ভেতরটা কেমন যেন দূর দূর করছে আয়েশা বিবির। তবুও সে দরজার আগুল খুলে বেরিয়ে এলো। দাওয়ায় বৃষ্টির ছাঁটে মাটির দাওয়া ভিজে কাদা কাদা হয়ে গেছে। রান্নাঘরের দিকে না তাকিয়ে সন্তর্পণে বড় বড় পা ফেলে উঠোনে নামল। নামতেই প্রায় হাঁটু অবধি জলে ডুবে গেল। সারাদিন বৃষ্টি হয়েছে, এমনটাই হওয়া স্বাভাবিক। প্রস্রাবখানাতেও জল উঠে গেছে কিনা কে জানে। এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে কুহেলিকার মতো সৃষ্টি হয়েছে, ভালো করে কিছু দেখাও যায় না। অন্ধকারী হাতড়ে অভ্যেসবশত উঠোনের পশ্চিম কোণের প্রস্রাবখানায় গিয়ে ঢুকলো আয়েশা বিবি। কাজ সেরে বেরিয়ে উঠোনের মাঝামাঝি আসতেই থমকে গেল। হঠাৎ করে শরীরের সব রক্ত শুকিয়ে যেন জল হয়ে গেল আয়েশা বিবির। মুহূর্তের জন্য একবার বিদ্যুৎ চমকেছে, আর সেই আলোতেই আয়েশা বিবি দেখল ঘরের পূর্ব দিকে যে ঝাঁকড়া টগর গাছটা আছে তার তলায় কে যেন দাঁড়িয়ে। এই মুহূর্তের ভগ্নাংশের মধ্যে আয়েশা বিবি এটাও দেখতে পেয়েছে যে তার পরনে কালো আলখাল্লার মতো দীর্ঘ পোশাক। বৃষ্টির জল হাওয়ায় সেই পোশাক উড়ছে। আরো একবার বিদ্যুৎ চমকালো। না, চোখের ভুল নয়, আয়েশা বিবি ঠিকই দেখেছে। সেই বিরাট কালো ছায়ার মতো অস্বাভাবিক লম্বা মূর্তিটা টগর গাছের তলায় চুপটি করে দাঁড়িয়ে আছে। তার মাথায় লম্বা দীর্ঘ চুল, সে চুল দিয়ে সমস্ত মুখটা ঢাকা। এত লম্বা মানুষ হয়? তৃতীয়বার বিদ্যুৎ চমকাতেই টগর গাছটার তলায় একেবারে ফাঁকা দেখল আয়েশা বিবি। হঠাৎ করে যেন সম্বিত ফিরে পেল আয়েশা বিবি। আর দাঁড়ালো না, তার সারা শরীরের রোয়া দাঁড়িয়ে গেছে। বৃষ্টিতে ভিজে এবং আতঙ্কে দাঁতের পাটি ঠুকঠুকুনি লেগে যাচ্ছে। দৌড়ে এসে দাওয়া পেরিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আয়েশা বিবি। ওটা কি ছিল? কে ছিল ওটা? এই কি তবে সেই প্রাচীন অপদেবী পানি বিবি? সত্যি ঘুরে বেড়াচ্ছে এই বাড়ির চারপাশে, যেমনটা আফরোজা বিবি বলেছিল। এতদিন গরমের অশান্তিতে ভুগতে পারেনি আয়েশা বিবি। আজ বৃষ্টি নেমেছে, এখন আয়েশা বিবি ঘুমোতে পারে না অন্য একটা আশঙ্কায়। ওই এক অলৌকিক সত্তা, যার কেন্দ্র স্থাপন করা হয়েছে রান্নাঘরে। পরের দিন সকালবেলায় রান্নাঘরে আয়েশা বিবির চিৎকারের শব্দ শুনে আফরোজা বিবির ঘুম ছুটে গেল। পড়িমড়ি করে বেরিয়ে এসে দেখল রান্নাঘরের দরজার সামনে বসে আছে আয়েশা বিবি। দৌড়ে যেতেই কাঁপা কাঁপা হাতে আঙুল তুলে ভেতরের দৃশ্যটা দেখালো সে। আফরোজা বিবি দেখল রান্নাঘরের মাঝখানে যেখানে শিলটা পাতা আছে তার চারপাশে মুরগির ছেঁড়া ছেঁড়া পালক, নাড়ি ভুঁড়ি রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, মাছি ভনভন করে উঠছে। সকালবেলায় খালি পেটে এমন দৃশ্য দেখে গা গুলিয়ে বমি এসে গেল আফরোজা বিবির। তবুও সেই ইচ্ছা দমন করে আয়েশা বিবিকে তুলে ধরে সে বলল, চল চল এখান থেকে চল, বারণ করেছিলাম না তোর এখানে আসতে? বলি নিয়েছে পানি বিবি, তার প্রথম বলি নিয়েছে। সতীনের মাথায় হাত বোলাতে বোলাতে নির্বিকার কণ্ঠে কথাগুলো বলে আফরোজা বিবি। আয়েশা বিবি হতবাক হয়ে সতীনের মুখের দিকে তাকিয়ে থাকে। তার মানে মানে আরো দুটো বলি নেবে সে? যাস না, যাস না, এই কদিন রান্নাঘরে যাস না।
কোনো দরকার থাকলেও যাবি না, আমায় বলবি, বুঝলি? দেখ আয়শা, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। 3 দিনের জন্য বৃষ্টি পেয়েছিস, তার বিনিময়ে কিছু তো সহ্য করতেই হবে। ভয় পাস না, যা বারণ করেছি তা যদি মেনে চলিস তোর কোনো ক্ষতি হবে না, দেখে নিস। আফরোজা বিবির এইসব কথাতে একটুও আশ্বস্ত হয় না আয়েশা বিবি। তার মনের মধ্যে আতঙ্কের এক প্রবল আবর্ত ঘূর্ণি পাকিয়ে উঠতে থাকে। পরের দিন সকালে আয়েশা বিবি ওঠার অনেক আগেই উঠে গিয়েছিল আফরোজা বিবি। খানিক পরে আয়েশা বিবি যখন আড়মোড়া ভেঙে দরজার সামনে এসে দাঁড়ালো, তখন সে দেখল তার সতীন একটা কাপড়ের পুঁটলিতে করে কি একটা বাঁধা ছাঁধা করে রান্নাঘর থেকে বাঁ হাতে করে নিয়ে যাচ্ছে কোথাও ফেলে দেওয়ার জন্য। কাপড়টার উপরে লেগে থাকা চাপ চাপ রক্ত দেখে বোঝা যায় ভেতরে কোনো হতভাগ্য জন্তুর দেহাবশেষ। গায়ে কাঁটা দিয়ে উঠল আয়েশা বিবির। পায়ের তলাটা কেমন যেন শিরশির করতে লাগলো। বৃষ্টি এই 2 দিনে একবারের জন্য থামেনি, কখনো টিপটিপ করে কখনো অঝোর ধারায় হয়েই চলেছে। এখন এই বৃষ্টি যেন অভিশাপ বলে মনে হচ্ছে আয়েশা বিবির কাছে। 3-3টে প্রাণের বদলে এমন শান্তি দরকার নেই। আফরোজা বিবিকে সে জিজ্ঞাসা করেনি আজ রান্নাঘর থেকে কোন প্রাণীর অবশিষ্ট দেহ পাওয়া গেছে। জিজ্ঞাসা করতে হয়নি। বেলার দিকে জামিলা বিবি এই বৃষ্টির মধ্যেই মাথায় কাপড় দিয়ে দৌড়ে এসেছিল। ওদের ঘরের দাওয়ায় এসে আফরোজা বিবিকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করল, বিবি, আমাদের বিড়াল ভালুকে কোথাও দেখেছো গো? ওকে কাল রাত্রি থেকে পাচ্ছি না, তোমাদের এই দিকে এসেছিল নাকি? আয়েশা বিবি ঘর থেকে স্পষ্ট শুনল আফরোজা বিবি একদম নির্লিপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছে, কই না তো, দেখো বৃষ্টির মধ্যে কোথায় আবার গিয়ে লুকাইছে। বুকের রক্ত শুকিয়ে আসে আয়েশা বিবির। আগের রাতে একটা মুরগি, গতকাল রাতে জামিলাদের বিড়ালটা, তার মানে শর্ত অনুযায়ী আজ রাতে কোনো মানুষের জান যাবে। পানি বিবি আজ বলি নেবে কোনো এক মানুষের, কিন্তু কার? আফরোজা বিবি যখন কালা জাদু করেছিল তখন ব্যাপারটা এতটাও ভয়াবহ মনে হয়নি। আসলে আয়েশা বিবি তখন অতটাও বিশ্বাস করেনি তার কথা, কিন্তু চোখের সামনে সব দেখে শুনে সে কি করে অবিশ্বাস করে? আজ যদি ওই পানি বিবি নামের অশরীরী সত্তাটা ওদের 2 সতীনের মধ্যে কাউকে বলি হিসেবে বেছে নেয়, তাহলে এই আশঙ্কাটা মনে হতেই সতীনকে ডেকে কথাটা জিজ্ঞেস করে আয়েশা বিবি। এই কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে গড়িয়ে পড়ে আফরোজা বিবি। কি যে বলিস না, দূর পাগলি, আমাদের কারুর বলি কেন নেবে? হে গ্রামের থেকে কারুর। কিন্তু কিন্তু এই কাজখান তো ঠিক না দিদি। চুপ কর, একদম চুপ কর। আবার ওই এক কথা বলেছি না, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। চুপচাপ থাক। কত লোকের জীবন ভেসে গেছে বলতো এই 3টে দিনে। নুরুলের দাদি বিছানায় পড়ে ধুঁকছিল। বুড়ি আর 2 দিন অমন অসহ্য গরম সহ্য করতে পারত কিনা সন্দেহ। সে এখন আবার উঠে বসেছে, দানা পানি খাচ্ছে। মকবুলের আব্বা, তারও তো গরমে যায় যায় অবস্থা, সেও শুনলাম এখন চাঙ্গা। এতগুলো মানুষের মরণ ঠেকাতে যদি একটা মানুষকে জান দিতে হয়, সেটা কিসের বেঠিক বল দেখি তুই? বলবে না করে কথাটা বলেই ফেলে আয়েশা। দিদি, আমার না খুব খুব ভয় করছে গো। আমি পরশুদিন রাতে উঠোনে একখান বিশাল লম্বা ছায়া মূর্তি দেখছি গো। একখান মেয়ে মানুষের ছায়া ওই টগর গাছটার তলায় দাঁড়িয়েছিল। এই কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় আফরোজা বিবির। তোরে বারণ করেছিলাম না আমারে না বলে কোথাও যাবি না বাইরে রাতের বেলায়? যা হয়েছে হয়েছে, আজকে রাতে তো একদম বেরোবি না, চুপ করে ঘরে শুয়ে থাক। কালকে সকালে উঠে দেখব রান্নাঘরে এবার মানুষের হাড়গোড় পড়ে আছে, তাই না? নিজের অজান্তেই মুখ থেকে কথাটা বেরিয়ে যায় আয়েশা বিবির।
মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে তার আতঙ্কে, অনিশ্চয়তায়। ক্রূর একটা হাসি খেলে যায় আফরোজা বিবির মুখে। আজ সারাদিন বৃষ্টির দাপট এমন যে ঠিক করে 10-12 হাত দূরের জিনিসও দেখা যায় না। অদ্ভুত এক মায়াময় প্রহেলিকা তৈরি হয়েছে সমগ্র চরাচর জুড়ে। গ্রামের পথ ঘাট প্রায় অর্ধেক জলে ডুবে গেছে, চারিদিকে কাদার থই থই। সন্ধে নামতেই গত দুদিনের মতো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেয় দুই সতীনে মিলে। আজ আয়েশা বিবি নিজেও জানে না কেন তার গলা দিয়ে খাবার নামছে না। কি একটা অদ্ভুত আশঙ্কা গলার কাছে এসে আটকে গেছে। বারবার খালি মনে পড়ে যাচ্ছে একটা কথা, আজ পানি বিবি একজন পূর্ণ মানুষের বলি নেবে। সম্পূর্ণ হবে বৃষ্টিপাতের এই দীর্ঘচক্র। মানুষের রক্তে মিটবে জাহান্নামের গভীর অন্ধকার থেকে ডেকে আনা এক অশরীরীর রক্ত তৃষ্ণা। গত দুদিনেও ভালো করে ঘুম হয়নি আয়েশা বিবির। তার সতীন ভালোই নাক ডেকে ঘুমিয়েছে, বরং শান্তিতে ঘুমিয়েছে। আয়েশা বিবি আজ লণ্ঠনের আঁচটা টিমে করে রাখতে পারল না, বাড়িয়ে রাখল। অনেক সাধ্য সাধনার পর গভীর রাতে ঘুম এলো আয়েশা বিবির। যতক্ষণ জেগেছিল কান খাড়া করেছিল রান্নাঘর থেকে কোনো আওয়াজ আসে কিনা। গত দুদিনে কিছুই শুনতে পায়নি, তাই আজ মন যেন কোথাও বুঝে গিয়েছিল যে কিছুই হবে না, রাত এভাবেই কেটে যাবে। সুতরাং না ঘুমানোর মানে হয় না। কিন্তু ঘুমটা এসে গিয়েও ভাঙল অপ্রত্যাশিতভাবেই। সম্ভবত বাইরে কোথাও বাজ পড়েছে, সেই শব্দেই ঘুম ভেঙে যায় আয়েশা বিবির। ঘুমের চটকা ভেঙে পাশ ঘুরতে এসে দেখল আফরোজা বিবি বিছানায় নেই। তড়াক করে লাফ দিয়ে উঠে বসল আয়েশা বিবি। ঘরের লণ্ঠনটা আগের মতোই জ্বলছে, ঘরটাও বেশ উজ্জ্বল। আশেপাশে তাকিয়ে কোথাও দেখতে পেল না সে সতীনকে। কেবল ঘরের দরজাটা হাট করে খোলা। বাইরের বৃষ্টির জলের ছাট এসে শীতল করে তুলেছে বাতাসকে। বিছানার উপরে বসেই দুবার ডাকলো বড় গলায়, দিদি, ও দিদি, তুমি কোথায় গো? তারপর মনে পড়ল প্রকৃতির ডাকে বাইরে সাড়া দিতে যেতে পারে। চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো। কিন্তু প্রায় 15-20 মিনিট কেটে যাওয়ার পরেও যখন আফরোজা বিবি ঘরে এলো না, তখন আয়েশা বিবি খাট থেকে নামল। এবার আর অন্ধকারে একা বাইরে গেল না। তার বুকের মধ্যে এক অজানা আশঙ্কায় হাঁপুড় পড়তে শুরু করেছে। তখন লণ্ঠনটা হাতে ধীর পায়ে গিয়ে এসে দাঁড়ালো দাওয়ায়। লণ্ঠনটা বাঁ দিকে ঘোরাতে সে দেখতে পেল রান্নাঘরের দরজাটাও খোলা। সেখান থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। শব্দটা ঘর থেকে পাওয়া যাচ্ছিল না, কেমন একটা ঝিম ধরা শব্দ। মানুষের গলা। হ্যাঁ, এ তো আফরোজা বিবির গলা। দৌড়ে গেল রান্নাঘরের দরজার সামনে। লণ্ঠনটা উঁচিয়ে ধরতেই আয়েশা বিবির একটা ঝাঁকুনি খেয়ে গেল সারা শরীরে। সামনের দৃশ্যটা যেন তার দু চোখে বিশ্বাস হতে চাইছে না। অবাক হয়ে সে দেখল রান্নাঘরের মাঝখানে সেই তেল সিঁদুরের নকশা আঁকা শুকিয়ে যাওয়া 3টে মাছের মাথা, সর্ষের স্তূপ, বুকে করে মশলা বাটা শিলটা যেমনভাবে রাখা ছিল তেমনভাবেই রাখা আছে। কেবল ওটার সামনে বসে সম্পূর্ণ বেআব্রু হয়ে চুল ছেড়ে সামনে পেছনে তুলে তুলে এক অদ্ভুত দুর্বোধ্য ভাষায় মন্ত্র উচ্চারণ করে চলেছে আফরোজা বিবি। লণ্ঠনটা হাত থেকে পড়ে যেত আর একটু হলেই। মুখে হাত দিয়ে আয়েশা বিবি চিৎকার করে উঠল, দিদি, কি করতেছো তুমি? আফরোজা বিবির শরীরটা
থরথর করে কেঁপে উঠে একবার থেমে গেল। তারপর সে মুখ ঘুরিয়ে তাকালো আয়েশা বিবির দিকে। আয়েশা বিবি চমকে দুপা পিছিয়ে গেল। চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে তার। লণ্ঠনের আলোয় তাকে দেখে মনে হচ্ছে জিনে পাওয়া কোনো রোগী। আয়েশা বিবিকে দেখে খলখল করে অদ্ভুত চিকন কণ্ঠে অট্টহাসি করে ওঠে আফরোজা বিবি। এসেছিস তাহলে? আয় আয় আয়, এখানে বস, দেখে যা তোর পরিণতি। আয়েশা বিবির মাথায় কিছু ঢোকে না। সে হতভম্বের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সতীনের দিকে। এদিকে আফরোজা বিবি এক পা দুপা করে উঠে আসে আয়েশা বিবির দিকে। এই ঘরের মধ্যে আয়, পালানোর চেষ্টাও করিস না, পালাতে তুই পারবি না, পালানোর সব রাস্তা তোর বন্ধ। পানি বেবি আজ রাতে বলি নেবে মানুষের, বলি তোর বলি নেবে, আজ তোর বলি নেবে। আয়েশা বিবি ধপ করে মেঝের উপরে বসে পড়ে। বৃষ্টির ছাটে লণ্ঠন প্রায় নিভে যায় আর কি। সেই কাঁপা কাঁপা আলোতেই সে দেখতে পায় তার আরো কাছে এগিয়ে আসছে আফরোজা বিবি। তোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার এর চেয়ে ভালো উপায় আমার আর জানা ছিল না। আমার একটা পা খারাপ বলে আমারে নিয়ে সমাজে চলা যায় না, তাই উনি তোকে বিয়া কইরা ঘরে নিয়ে এলেন। সেই থেকে আমার সব সুহাগ, ভালোবাসা, সম্মান সব কাইরা রাখছিস তুই। সব মুখ বুঝে সহ্য করেছি এতদিন, তোরে একবারও বুঝতে দিইনি যে কতটা ঘৃণা করি তোরে আমি। আজকে সব শেষ হবে। উনি ফিরলে আমায় পাবেন, আমি বলবো তুই চলে গিয়েছিস অন্য বেটা ছেলের সাথে। তুই আজ মরবি, তোকে মরতে হবে, তোরে মরতে হবে আজ। আয়েশা বিবি নিজের কানকে বিশ্বাস করতে পারে না। প্রচন্ড ভয়, আতঙ্ক, ঘৃণায় তার সারা শরীর আড়ষ্ট হয়ে গেছে। তবুও কোনো রকমে সে বলল, ওকে তুমি এতটা ঘেন্না করো দিদি, এতটা ঘেন্না করো? হ্যাঁ 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 করি, করবো না কেন? তুই আসার পর থেকে উনি আর আমার আগের মতো ভালোবাসেন না। তুই পটের বিবির মতো বসে বসে হাওয়া খাস, আর আমারে সব করতে হয়। রাতে উনি তোকে চৌকিতে নিয়ে ঘুমন, পুষ্টি নষ্টি করেন আমার চোখের সামনে, আর আমারে মাটিতে শুতে দেন। আমি তোদের খুনসুটি ঢলাঢলি সব নিচে শুয়ে শুনি, আর চোখের জল ফেলে মাটি ভেজাই। অনেকবার মন চেয়েছে তোরে ভাতের সাথে বিষ মিশায় খাওয়াইয়া মাইরা ফেলি, কিন্তু সাহসে কুলাইনি। লাশ লুপাট করা অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু আজকে কোনো ঝামেলাই হবে না। তোর কোনো চিহ্নই পাওয়া যাবে না। টাকা 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 টাকা, ওই দেখ পেছনে টাকা, পানি বিবি আসছে তোরে নিতে। শেষের কথাগুলো বলতে বলতে পাগলের মতো মাথা দোলায় আফরোজা বিবি। তার দৃষ্টি চলে যায় মেঝেতে পড়ে থাকা আয়েশা বিবির কাঁধ ছাড়িয়ে আরো পেছনের গাঢ় অন্ধকারের দিকে। আয়েশা বিবি ভয়ে ভয়ে ঘাড় ঘোড়ায় সেদিকে। তখনই বিদ্যুৎ চমকে ওঠে একবার। আতঙ্কে আয়েশা বিবির সমস্ত শরীরের রক্ত হিম হয়ে যায়। দাওয়ার উপরান্তে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে একটা কালো অন্ধকারের দীর্ঘ ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিটাকে টগর গাছের তলায় গত পরশু রাতে দেখেছিল সে। যেন একখণ্ড অন্ধকার দিয়ে তৈরি একটা বিশাল বড় আলখাল্লাকে হাওয়ায় টানিয়ে দিয়েছে। ঝোড়ো বাতাসে সেই কালো পোশাক উঠছে অন্ধকারে। পেছনে সাক্ষাৎ মৃত্যুকে দেখে ভয়ে জমে গিয়েছিল আয়েশা বিবি। আবার আফরোজা বিবির কথায় সম্বিত ফিরে পায় আয়েশা বিবি।
পানি বিবি নিজেই নিজের বলি নেয় না, তারে বলি চিনিয়ে দিতে হয়। তোরে রান্নাঘরে আসতে বারণ করেছিলাম এই জন্যেই, যদি তুই দেখে বুঝে যাস। একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারতিস শিলের উপরে 3টে জিনিস আমি পরে লুকায়া চুরায় এনে রেখে গেছিলাম। নুরুলদের বাড়ির মুরগির খোঁয়ার থেকে একটা পালক, জামিলাল বিড়ালটা কালকে ডেকে একটু মাছের কাঁটা দিয়ে ভাত মাইখা দিয়েছিলাম। লেজের থেকে 2টা লোম নিয়ে ছিঁড়া রাখছি শিলের উপর, আর তোর মাথা থেকে 2 গাছা চুল যখন ঘুমোচ্ছিলিস তখন। সুন্দর না? কিছু বুঝতেও পারিস নাই। পানি বিবিরে তার শিকারের কোনো একটা নিশানা দিয়ে রাখতে হয়, সেইটাই তার বলি। আর সেই বলি একমাত্র দিতে পারে সে যে কালো জাদু করে। হ্যাঁ, আমি 3টে বলি দেব। পানি বিবি তার 2টো বলি নিয়েছে, এবার তোর পালা। যা, তৈরি হ। দাওয়ার শেষ প্রান্তে বিরাট তাল গাছের মতন দাঁড়িয়ে থাকা সেই ছায়াটা 1 পা 2 পা করে এগিয়ে আসছে আয়েশা বিবির দিকে। আয়েশা বিবি স্পষ্ট দেখতে পাচ্ছে তার মুখের জায়গাটা অন্ধকারের চেয়েও বেশি গাঢ় অন্ধকার। সেখানে আগুনের ভাটার মতো 2টো চোখ জ্বলছে। সরু সরু 2টো হাত গাছের ডালের মতো প্রসারিত করে সে ধীর পায়ে এগিয়ে আসছে আয়েশা বিবির দিকে। এই মূর্তিমান বিভীষিকা এখনই ছিঁড়ে খুঁড়ে খাবে আয়েশা বিবিকে। তার কোনো চিহ্ন পাওয়া যাবে না। আয়েশা বিবি চোখ বন্ধ করল। হঠাৎ ঠিক সেই মুহূর্তে জলকাদা ভেঙে কোথা থেকে লাফিয়ে এসে দাওয়া এসে হুমড়ি খেয়ে পড়ল কে যেন। আয়েশা বিবি চমকে উঠে চোখ খুলে তাকালো। তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে কেউ। অন্ধকারে তাকে ভালো করে দেখা যায় না, কিন্তু আয়েশা বিবি বা আফরোজা বিবি কিছু বুঝে ওঠার আগেই সেই মানুষটি চিৎকার করে বলে উঠল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানি, আর 1 পাও বাড়াবি না আগে। সেই বিশাল দীর্ঘকাল মূর্তির সামনে সে নিতান্তই তুচ্ছ এক কীটের মতো, কিন্তু তবুও তার অদম্য দম্ভে পানি বিবি যেন খানিকটা দমে গেল। কিন্তু পরক্ষণেই আবার বিশাল এক গর্জন করে ঝাঁপিয়ে পড়তে গেল সেই মানুষটির উপরে। সেই লোকটি তখন এক ঝটকায় নিজের থলে থেকে একটা ছোট্ট জলের শিশি বার করে সেই অন্ধকার দিয়ে তৈরি শরীরটার উপরে 3-4 বার ছিটিয়ে দিয়ে বলে উঠল, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জমজম কূপের পানি তোকে পুড়িয়ে খাক করে দিক। প্রচন্ড কান ফাটানো শব্দ করে পিছিয়ে গেল সেই বিকট মূর্তি। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তখন পেছন থেকে আফরোজা বিবি চিৎকার করে উঠল, এই 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 হারামজাদা, এই হারামজাদা, কে রে তুই? লোকটি এবার ওদের দুজনের দিকে ফিরল। বিদ্যুৎ চমকে উঠল আকাশে। এ তো সেই আতপাগলা ফকিরটা রাস্তার ধারে অশ্বত্থ গাছের তলায় বসে থাকে। ও কোথা থেকে এলো? আয়েশা বিবি অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। রান্নাঘরের দরজার ধারে দাঁড়িয়ে থাকা নগ্ন এলোকে সে আফরোজা বিবিকে দেখতে লাগছে আরো এক পিশাচিনীর মতো। তার দিকে তাকিয়ে সেই ফকির বলে উঠল, আমি কে তা তোর জেনে কোনো কাজ নেই শয়তানি। জান দেওয়ার জন্য তৈরি হ, আর আমি ওর জান বাঁচাবো। কারণ এই মেয়েটা তেষ্টার সময় পানি দিয়েছিল, যা কেউ দেয়নি। আমি ওর এহসান কোনোদিন ভুলবো না, তাই বাঁচাতে এসেছি ওকে। এই কথা বলে আয়েশা বিবিকে হাত বাড়িয়ে দেয় সেই ফকির। আয়েশা বিবি তার হাত ধরে উঠে পড়ে। তারপর যেমন ঝড়ের মতো সে এসেছিল, তেমন ঝড়ের মতোই এক লাফে দাওয়ায় নেমে দৌড়াতে থাকে জলকাদা ভেঙে। আয়েশা বিবিও দৌড়ায় তার সঙ্গে। পেছন থেকে শোনা যায় আফরোজা বিবির আর্তচিৎকার। ঘোড়া পা নিয়ে লাফিয়ে সেও নেমে পড়েছে দাওয়াতে। তাদের ধরার ব্যর্থ চেষ্টা করে সে হাত পা ছুঁড়ে চিৎকার করতে থাকে, কিন্তু খপ করে কাঁধে একটা ধারালো কিছু এসে পড়ে আফরোজা বিবির।
শব্দ করে জল কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে যায় সে। হাতের কনুইতে ভর দিয়ে উঠে বসতে গিয়ে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে পানি বিবি। সেই বিভৎস চাউনি, বাজ পড়া গাছের মতো দীর্ঘ শুকনো শরীর। আফরোজা বিবির মনে পড়ে যায় নানি জানের শেখানো কথাগুলো। পানি বিবি যদি বলি নিতে না পারে, তাহলে যে তাকে কালো জাদু করে ডেকেছে তার জান নিয়েই সে যাবে। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন আকাশ গুহের কলমে ঝড় বৃষ্টির সেই রাতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।